নমস্কার। আজকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা যে সরাসরি মানুষের কাছে ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই কোভিডের অতিমারির সময় পৌঁছাবার চেষ্টা করছি, তার আজকে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বটা শুরু করার আগে চারটে লাইন আজকে আমার মনে পড়ছে। গৌতম চ্যাটার্জি বলে একজনের লেখা, যাকে মহিমের ঘোড়াগুলির রেকর্ডিং ইন প্রগ্রেস অন্যতম কর্ণধার বলে আমরা মনে করি। আগামীকাল তার জন্মদিবস। তো তিনি আজ থেকে বহু বছর আগে লিখেছিলেন, পৃথিবীটার নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবেলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। ঘরে বসে যারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে বেশ কাল সীমানার গণ্ডি। সত্যি তো, আজকে লকডাউনের মধ্যে আজকে বেশিরভাগ মানুষ আপনারা ঘরে বসে আছেন বা ঘর থেকে কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, বাচ্চারা পড়াশোনাটাও বাড়ি থেকে করছে। তো সেই অবস্থায় আমরা একটা দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে একটা লক্ষণ দেখা যাচ্ছে যে হ্যাঁ, হয়তো পরিস্থিতিটা উন্নতি হচ্ছে। এই অবস্থায় আমাদের যে প্রচেষ্টা মানুষের কাছে পৌঁছাবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে হলো কোভিড পেশেন্টদের জন্য টেলিমেডিসিনের ব্যবস্থা। তো সেইটার আজকে তার সঙ্গে সঙ্গে এই ইউটিউব লাইভের দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে আছেন ডক্টর ইন্দ্রনীল সাহা, যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। ডক্টর ইন্দ্রনীল সাহা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং উনি ইনফার্টিলিটি নিয়ে কাজ করেন, এবং উনি কোভিডের আক্রান্ত বা কোভিড সন্দেহ যেসব মায়েদের বা প্রসূতিদের হচ্ছে সেই নিয়ে উনি অনবরত মানুষের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর শোভন দাস, উনি ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান, উনি কোভিডে কাজ করছেন অ্যাক্টিভলি। এবং আজকে আমি খুব অত্যন্ত খুশি যে আমাদের সঙ্গে জয়েন করেছে ডক্টর শিলাদিত্য দেওয়াসী। উনি আমাদের মধ্যে বয়সে সবচেয়ে কম, কিন্তু কোভিডে কাজের মধ্যে দিয়ে, মানুষের সঙ্গে যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের ওনার যে গ্রুপ অফ ফ্রেন্ডস, তারা একটা টেলিমেডিসিনের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো অনুষ্ঠানের শুরুতেই সবচেয়ে আমাদের মধ্যে যে কনিষ্ঠ, আমি শিলাদিত্যকে দিয়ে শুরু করব। শিলাদিত্য, তুমি যদি তোমরা কি করছো এবং তোমরা কি ফেস করছো প্রতিনিয়ত, সেটা যদি দিয়ে আজকে প্রোগ্রামটা তুমি শুরু করো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের গ্রুপটাকে দেওয়ার জন্য আর কি। আমরা শুরু করেছিলাম খুব কয়েকজন মেম্বার নিয়ে, মানে আমাদের জাস্ট ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিয়ে শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম যে এই সিচুয়েশনে, যেখানে মানে কোনো একটা পেশেন্ট যদি তার রিপোর্ট পজিটিভ আসে, সে তার পাশের বাড়ির ডাক্তারকে গিয়েও জিজ্ঞাসা করতে পারছে না যে সে কি করবে। তো সেই সিচুয়েশনের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করেছিলাম যে মানুষের কাছে যেন আমরা ওভার টেলিফোন পৌঁছাতে পারি। যে সমস্ত কেস মাইল্ড বা অ্যাসিমটোমেটিক কেস, তাদের বেশিরভাগই প্যানিক করছেন। তো সেই জিনিসটাকে আটকানোর জন্যই আমরা একটা মানে টোটাল দিনটাকে আমরা প্রতি ঘন্টায় ভেঙে নিয়েছিলাম। সেই ঘন্টাতে আমরা আমাদের যে টেলিমেডিসিন লিস্ট আছে আর কি, তো সেখানে মোটামুটি একের অধিক বা দুইয়ের অধিক চিকিৎসক রাখার চেষ্টা করেছি, যাতে করে মানুষ মানে হঠাৎ করে প্যানিক অ্যাটাক যেন তাদের না হয় রিপোর্ট পজিটিভ আসার পর। তো তারা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে, তাদের কি কি করণীয় তারা করতে পারে, এটাই আমাদের গ্রুপের উদ্দেশ্য আর কি। এইটুকুই বলতে পারি আর কি আমাদের গ্রুপ সম্পর্কে আর কি। স্ট্যান্ডিং উইথ পিপল ইন কোভিড, সত্যি তোমরা একটা খুব ভালো কাজ করছো। ডক্টর শোভন দাস, প্রোগ্রামের পরের প্রশ্নটা হচ্ছিল যে এখন আমরা দেখছি যে কোভিডের সংক্রমণের মধ্যে অধিকাংশ মানুষ, প্রায় 85 থেকে 90% মানুষ বাড়িতে চিকিৎসা করেই সেরে উঠছে না। আপনি যদি একটু দর্শকদেরকে বলেন, আমাদের দর্শকদেরকে বলেন যে বাড়িতে যারা চিকিৎসা করবে, কি মানে কোন ধরনের রোগীরা বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা করবে? প্রথমে মৃদু উপসর্গযুক্ত রোগী, যারা মৃদু উপসর্গ বলতে যাদের সামান্য জ্বর রয়েছে, হাই গ্রেড ফিভার নেই, 102 ডিগ্রির ওপর টেম্পারেচার পারসিস্টেন্টলি থাকছে না, তার নিচে থাকছে,
সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কিছু সিমটমস থাকে যেটা কমন ফ্লুতে হয়, গায়ে হাত পা ব্যথা, ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না, হয়তো রিসেন্ট কিছু সিমটমস আছে, নাকে গন্ধ পাচ্ছে না, খাবারের টেস্ট চলে গেছে, এগুলো মৃদু উপসর্গযুক্ত। এ নিয়ে অত ভয়ের কিছু নেই। যাদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কোভিড পজিটিভ আছে তারা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারে। কিন্তু তাদের যদি, এদের মধ্যে যদি কিছু সংখ্যক রোগী আছেন যাদের বয়স 60 বছরের বেশি এবং তাদের উচ্চ রক্তচাপ জনিত মানে হাইপারটেনশন এবং মধুমেহ বা ডায়াবেটিস রোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার মাত্রাটা একটু বাড়াতে হবে। কিন্তু যদি ওই প্রথমে যে সিমটমস গুলি বললাম সেই সিমটমস গুলি যদি থাকে তাহলে, কিন্তু যদি তার সঙ্গে শ্বাসকষ্ট যদি না থাকে, যদি তার জ্ঞানের মাত্রা আস্তে আস্তে চলে যেতে না থাকে, যেটাকে আমরা আনকনসাসনেস বলি বা সেমি আনকনসাস বলি, না থাকে, তাহলে কিন্তু রোগী বাড়িতেই চিকিৎসা করতে পারে। কিন্তু রোগের সঙ্গে কিছুটা এর সঙ্গে দুর্বলতা এগুলো তো আসে, কিন্তু এটা কমন সিমটমস, এটা কোনো এটাও সাধারণ সিমটমস এর মধ্যেই পড়ে। যাদের যে সমস্ত রোগের ক্ষেত্রে কোভিড পজিটিভ রোগীর ক্ষেত্রে এই ধরনের সিমটমস গুলি রয়েছে যেগুলি সাধারণ ফ্লু এর ক্ষেত্রে হয়ে থাকে, সেই সিমটমস গুলি থাকলে রোগী বাড়িতেই চিকিৎসা করতে পারে। আনমিউট করো ডক্টর, ডক্টর কৌশিক চাকি, প্লিজ আনমিউট। শিলাদিত্য, থ্যাংক ইউ শোভন। আমি শিলাদিত্যর কাছে ফিরে আসছি। শিলাদিত্য, তোমরা নিশ্চয়ই বহু পেশেন্টের সঙ্গে কথা বলছো, তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে জানার জন্য তোমার কাছে আমি জানতে চাই, যারা হোম আইসোলেশনে আছে তাদের কি কি আনুষঙ্গিক জিনিস, যেমন জ্বর মাপার জন্য বা অন্য কিছু মাপার জন্য কি কি জিনিস তাদের বাড়িতে রাখার ব্যবস্থা করা উচিত, বা যারা ডায়াবেটিস পেশেন্ট আছে, ডায়াবেটিস রোগী, তাদের জন্য কি কি জিনিস বাড়িতে হোম আইসোলেশনটাকে সাবধানে থাকার জন্য কি কি জিনিস তাদের সঙ্গে রাখা উচিত? হোম আইসোলেশনে যেটা আমার আগেই যিনি বলছিলেন তিনি বললেন আর কি, যে জ্বরটা মাপবো কি করে, যে এই 1.4 ডিগ্রি টেম্পারেচার ফারেনহাইট টেম্পারেচারের উপর উঠে যাচ্ছে, তো এটা মাপার জন্য একটা থার্মোমিটার থাকা জরুরি। সেকেন্ড, যেটা করোনা বা কোভিড-19 যে মেইনলি সিমটমস, যেটা যেটা লাংসকে ইনফেক্ট করে, যে স্যাচুরেশন লেভেলটা কমে যাচ্ছে, তো সেটা চেক করার জন্য অ্যাটলিস্ট একটা বাড়িতে যদি পালস অক্সিমেট্রি রাখা যায় সেটা খুবই ভালো জিনিস, যেটা দিনে 2 থেকে 4 বার যদি মানে যিনি যার সিমটমস আসছে আর কি তিনি যদি চেক করেন খুবই ভালো হয়। থার্ড, যেটা বাড়িতে আইসোলেশনের জন্য আমাদের ভেপার নিতে বলা হয়, তো একটা যদি ভেপারাইজার বাড়িতে রাখা যায় সেটাও খুব ভালো জিনিস আর কি। আর যারা ডায়াবেটিসের ক্ষেত্রে এই করোনা কালে তাদের সুগারের মাত্রা অনেকটাই বেড়ে যায়, তো সেক্ষেত্রে যদি একটা মানে গ্লুকোমিটার বাড়িতে বসেই যেটা চেক করা যায় ইনস্ট্যান্ট বসেই, তো সেটাও যদি একটা রাখতে পারেন বাড়ির লোকরা আর কি, তাহলে অনেকটা বেটার হয় আর কি। তারা এই সমস্ত জিনিসপত্র অনেকটা মনিটর করতে পারেন। আর অ্যাটলিস্ট আর একটা ওই যেটা আমাদের অটোমেটেড ব্লাড প্রেশার মনিটরিং যে মেশিন হয় সেটাও যে রাখলে বেটার হয় আর কি। ঠিকই ঠিকই বলেছো শিলাদিত্য, কিন্তু হয়তো সবার পক্ষে এই চারটে যে জিনিস বাড়িতে রাখা সম্ভব হয় না, কিন্তু পারলে ভালো। কিন্তু অন্তত একটা থার্মোমিটার এবং একটা অক্সিজেন মাপার যন্ত্র আশা করি আমরা, তুমি নিশ্চয়ই একমত হবে যে সবার কাছেই থাকা উচিত। এর মধ্যে একটা প্রশ্ন চলে এসেছে ইন্দ্রনীলের জন্য, যে যারা সন্তান সম্ভবা তাদের কি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? ডক্টর ইন্দ্রনীল। যাদের প্রেগনেন্সি চলছে তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের প্রেগনেন্সি নেই এরকম ভদ্রমহিলার থেকে একদমই বেশি নয়। তো প্রেগনেন্সি ইটসেলফ কোনো রকম রিস্ক ফ্যাক্টর নয় যে তার করোনা আক্রান্ত হবার চান্স বেড়ে যাবে। এবং এই সুযোগে এটাও বলা, যদি বেড়েও যায় তাহলে আমরা দেখেছি যাদের করোনা ইনফেকশন হবে 2/3 অফ দ্য পেশেন্ট, 2/3 কোনো রকম সিমটমসই থাকবে না, এবং 1/3 যাদের সিমটমস হবে খুব মাইল্ড সিমটমস হবে। এই জন্য আপনার প্রেগনেন্সি চললেও আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে এই ক্ষেত্রে পরের প্রশ্নটা আসছে যে যারা প্রেগনেন্ট, যারা সন্তান সম্ভব আছেন, তাদের তো অবভিয়াসলি তাদের নিজেদেরকে সুরক্ষিত রাখা এবং তাদের সন্তানকে সুরক্ষিত রাখাটাও তাদের কর্তব্য। তো
সাধারণত যা কোভিড প্রোটেকশনের নিয়ম, তাছাড়া কি, যেমন আমরা জানি যে মাস্ক ঠিক মতো ব্যবহার করা, শুধু মাস্ক ব্যবহার করাটাই যথেষ্ট নয়, মাস্কটাকে ঠিক মতো ব্যবহার করা, মানে নাকের ওপরে এবং চিনের নিচে, এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, হাত ধোয়া। তাছাড়া প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে কি আর বিশেষ কোনো কোভিড থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার আর কিছু উপদেশ আপনি দেবেন? না, আর এক্সট্রা কিছু করতে হবে না প্রেগনেন্সির সময়। যেটা বলা হয় যে প্রেগনেন্সির যে মানে রেগুলার যে ওষুধগুলো খাওয়ার দরকার, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলো খেয়ে যা। যেরকম যা ভ্যাকসিন নেওয়া উচিত সেগুলো নিক, এবং ফ্লু ভ্যাকসিন নিতে পারলে খুব ভালো। এবং নর্মাল যে প্রিকশনস গুলো আমরা বলে থাকি, মাস্ক পরা, ঠিকঠাক করে হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, স্পেশালি যদি 28 সপ্তাহ হয়ে যায়, যখন আমরা 23rd ট্রাইমেস্টার বলছি, 28 সপ্তাহ পর থেকে সোশ্যাল ডিস্টেন্সিংটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তখন বাড়িতে থাকা এবং ওয়ার্ক ফ্রম হোম, কোথাও নিমন্ত্রণে না যাওয়া যেখান থেকে ইনফেকশনের চান্স বেড়ে যায়, সেটাকে মাথায় রাখা উচিত। কারণ 3rd ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে যদি ইনফেকশন হয়, তাহলে সেই ইনফেকশনে সিমটোম্যাটিক হওয়া এবং সেটা পরবর্তীকালে আর একটু বেশি হয়ে যাওয়ার চান্স থাকে। থ্যাংক ইউ ডক্টর ইন্দ্রনীল, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। আমি এরপরে ডক্টর শোভন দাসের কাছে আসব। যে যেমন ডক্টর শিলাদিত্য বললেন যে বাড়িতে একটা থার্মোমিটার থাকা উচিত, একটা পালস অক্সিমিটার থাকা উচিত, সুগারের রুগীদের জন্য একটা গ্লুকোমিটার থাকা উচিত, কারণ এই আমাদের কোভিড তো একটা সংক্রমণ, সেখানে সুগারের মাত্রা বাড়া কমার সম্ভাবনা বেশি, বিশেষ করে যারা সুগারের ওষুধ খাচ্ছেন। এবং পারলে একটা প্রেশার মাপার একটা ডিজিটাল যন্ত্র থাকলে ভালো হয়। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছিল, যেমন প্রত্যেক 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তর তারা অক্সিজেন মাপবে, থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপবে, কি পরিস্থিতি হলে তাদের বুঝতে হবে যে না, এইবারে আর হোম আইসোলেশনটা আমার জন্য সেফ না? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ কোভিড এর ক্ষেত্রে কিন্তু প্রথম প্যারামিটার যেটা, সেটা হচ্ছে শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা। সুতরাং অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যে গুরুত্বপূর্ণ আমাদের পয়েন্টগুলো রয়েছে, অক্সিজেন স্যাচুরেশন আমরা যে পালস অক্সিমিটার দিয়ে চেক করব, তাতে যদি দেখা যায় যে 94% নিচে থাকছে, এবং সেটা সবসময় থাকছে, এবং প্রপারলি যদি আমরা অক্সিজেন স্যাচুরেশন যেভাবে দেখতে হয় সেভাবে দেখেও সেটা 94%-এর ওপরও কখনোই উঠছে না, তখন কিন্তু আমাদের ভাবতে হবে রুগীকে কিন্তু এবার হাসপাতালে স্থানান্তরিত করতে হবে এবং তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যদি দেখা যায় যে রোগীর যেরকম জ্ঞান ছিল, উনি যেরকম নর্মাল বিহেভ করছেন, তার থেকে উনি অনেকটাই সেমি কনসাস হয়ে গেছেন, উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন, ওনার জ্ঞান ওনাকে ঠিকঠাক ফিরছেন না, যেন একটু ভুলভাল বলছেন, সেক্ষেত্রে কিন্তু রুগীকে হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। রুগীর যদি দেখা যায় যে রুগীর যে জ্বর রয়েছে, সে জ্বরটা এতটাই বেড়ে গেছে, 102 ডিগ্রির ওপরে পারসিস্টেন্ট থাকছে, এবং সেটা জ্বরের ওষুধ দিয়েও কমানো যাচ্ছে না, তখন কিন্তু ভাবতে হবে আমাকে রুগীকে হাসপাতালে স্থানান্তরিত করতে হবে কিনা। এবার অনেক সময় দেখা যায় যদি আমাদের ক্ষেত্রে পালস অক্সিমিটার না থাকে, সেক্ষেত্রে কিছু সেকেন্ডারি সাইন্স রয়েছে, যেমন রুগীর নিজস্ব বলছেন যে আমার একটা শ্বাসকষ্ট হচ্ছে, সে নিজে শ্বাস নিতে পারছে না, রুগীর বুকের ভেতর একটা চাপ লাগছে, একটা বুকের মধ্যে ব্যথা হচ্ছে এবং সেটা পারসিস্টেন্টলি থেকে যাচ্ছে, তখনও কিন্তু রুগীকে ভাবতে হবে যে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে কিনা। তবে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি পালস অক্সিমিটার থাকে তাতে যদি 94%-এর নিচে স্যাচুরেশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু রুগীকে হাসপাতালে ভর্তি হতেই হবে। আর রুগী যদি নিজে তার পালস দেখতে পারেন এবং সেই পালস যদি সবসময় 120-র ওপর থাকে, তাকে তখনও কিন্তু রুগীকে ভাবতে হবে যে তাকে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে রুগী হাসপাতালে আছেন মৃদু উপসর্গযুক্ত রুগী বলে, তার হাসপাতালে ভর্তি হতে হবে কিনা তার একটা কিছু ওয়ার্নিং সাইন্স। এ ব্যাপারে আরেকটা বিষয় আমি যদি টাচ করতে চাই, সেটা হচ্ছিল যে এখন নতুন গাইডলাইন্সে বলছে যে 70 বছরের বয়স যাদের কম, বা যাদের অ্যাজমা বা ব্রঙ্কাইটিস জাতীয় রোগ নেই, তারা বাড়িতে যারা হোম আইসোলেশনে আছেন, তারা 6 মিনিট ওয়াক টেস্ট করে দেখতে পারেন যে তাদের রেসপন্স কেমন হচ্ছে। এই 6 মিনিট ওয়াক টেস্টটা সাধারণ মানুষের জন্য
একটু সহজ ভাষায় যদি ডক্টর শিলাদিত্য আপনি একটু মানুষকে বুঝিয়ে বলেন 6 মিনিট ওয়াক টেস্টটা কিভাবে সে বাড়িতে করতে পারে। না ধরুন মানে যেটা একটু আগেই বললেন যে 94% নিচে যদি অক্সিজেন লেভেল নেমে যায় সেক্ষেত্রে পেশেন্টকে ভর্তি করার একটা ইন্ডিকেশন আছে আর কি। তো আর একটা যেটা যে হয়তো পেশেন্টের স্যাচুরেশন 95 94 উপরে আছে, 95 96 এরকম আছে, তারপরে পেশেন্টকে 6 মিনিট একটা নর্মাল মানে যেমন হাঁটে মানুষ সেরকম 6 মিনিট হেঁটে প্রথমে রেস্ট নিয়ে একবার অক্সিজেন স্যাচুরেশন চেক করতে হবে, আর একবার 6 মিনিট হেঁটে অক্সিজেন স্যাচুরেশন চেক করতে হবে। এই দুটোর মধ্যে অক্সিজেন স্যাচুরেশনের গ্যাপ যদি 4 বা তার বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে অ্যাডমিশন করতে হতে পারে। ধরুন যেমন পেশেন্ট সুস্থ অবস্থায় 96 আছে, হাঁটার পর তার স্যাচুরেশন 92 বা 91 হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের অ্যাডমিশনের ইন্ডিকেশন আছে আর কি। মানে আপনি বলতে চাইছেন যে 3 থেকে 4% যদি স্যাচুরেশন ড্রপ করে যায় বা 94 এর নিচে 6 মিনিট সাধারণভাবে হেঁটে পালস অক্সিমিটার দিয়ে চেক করে যদি 94 এর নিচে আসে এবং তার সঙ্গে যদি অন্য উপসর্গ হয়, তাহলে তার যে যে কাজটা স্বাভাবিকভাবে সে করতে পারছিল, আগের দিনও স্বাভাবিকভাবে বাথরুমে গেছে, বাথরুম থেকে বাথরুম করে আবার নিজের এতে এসছে, সেই কাজটা করতে আজকে সে হাঁপিয়ে যাচ্ছে আচ্ছা, বা হাঁপিয়ে তার যাচ্ছে। কষ্ট মনে হচ্ছে, তাহলে তাকে, আশা করছি আপনি সেটাই বলতে চাইছেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। আমি এর সাথে একটা যোগ করতে চাইছি, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই 94% যেটা আমরা ধরছি, কিছু রুগী আছেন যেমন যারা সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাসমা, এদের ক্ষেত্রে কিন্তু মাত্রাটা একটু কম। তাদের ক্ষেত্রে আমরা কিন্তু 90 থেকে 92% পর্যন্ত ওয়েট করতে পারি। তাদের অক্সিজেন স্যাচুরেশন 94 না হয়ে যদি 90 92ও থেকে থাকে সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু 90 এর নিচে যদি নেমে যায় তাদেরও কিন্তু ভর্তি হতে হবে। হুম হুম হুম। খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমার মনে হয়, এবং আমরা যেটা সবাইকে বলছি, যে যারা হোম আইসোলেশনে আছেন মৃদু উপসর্গ হলেও তারা কিন্তু হোম আইসোলেশনে থাকাকালীন তারা টেলিমেডিসিনের মাধ্যমে সরকারি বেসরকারি এবং আমাদের মতো যারা বিভিন্ন মানে মানে চিকিৎসকরা আমরা ফ্রিতে আমরা টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছি বা যারা প্রফেশনালিও দিচ্ছেন, প্রত্যেকটা পেশেন্টের কিন্তু এরকম কোনো চিকিৎসকের সঙ্গে সম্পর্কে থাকা উচিত। এই ব্যাপারে জানিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের হেল্পলাইন নাম্বার 8929408282 এই ফোন নাম্বারে ফোন করে সকাল 7টা থেকে রাত 11টা অবধি আপনারা চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন। আর স্ট্যান্ডিং উইথ পেশেন্টস ইন কোভিড, যে আমাদের শিলাদিত্য এবং ওর বন্ধুরা মিলে যেটা সাপোর্ট পিপল ইন কোভিড, সাপোর্ট পিপল ইন কোভিড, তো ওরাও কিন্তু সারাদিন রাত ধরে এরা কিন্তু এই কাজটা করে চলেছেন। এদের লিস্টটাও আমরা দিয়ে দেবো এই প্রোগ্রামের মধ্যে, আপনারা তাদের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করতে পারেন। ইন্দ্রনীল, ডক্টর ইন্দ্রনীল, আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছিল যে মানে একটা কোভিড নিয়ে তো চারিদিকে প্রচুর লেখালেখি হচ্ছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় প্রতিদিন আর কিছু না পান কোভিড নিয়ে আপনি 10 জায়গা থেকে 10 রকম উপদেশ পাচ্ছেন। তো তার মধ্যে কিছু কিছু ভালো, কিছু কিছু মানুষের মধ্যে প্যানিকও সৃষ্টি করছে। এরকম একটা প্যানিক আমরা কিছু কিছু মানুষের কাছ থেকে খবর পেয়েছি বা জানতে চেয়েছেন তারা, যে যারা প্রেগনেন্সিতে আছেন, ফার্স্ট সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে আছেন, তাদের মনে, তারা যদি কোভিডে আক্রান্ত হন তাহলে তাদের মিসক্যারেজ বা প্রিটার্ম বার্থের হওয়ার সম্ভাবনা কতটা, এবং সেটা আটকাবার জন্য তারা কি করতে পারেন যারা প্রেগনেন্ট অবস্থায় কোভিড আক্রান্ত হয়েছে? প্রথমেই বলে রাখি যে প্রেগনেন্সির সময় যদি কেউ কোভিড আক্রান্ত হয় তাদের ভয় পাবার কিছু নেই। যদি প্রেগনেন্সির প্রথম দিকেও কোভিড হয় তাহলে মিসক্যারেজ রেট কোভিড এর জন্য বাড়বে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে অনেকে ভাবেন কোভিড হলে বাচ্চার জন্মগত ত্রুটি বাড়তে পারে বা মেন্টাল ডেভেলপমেন্ট বাড়তে পারে, তাও নয়। কোভিড আক্রান্ত মহিলাদের বাচ্চা এবং যাদের কোভিড হয়নি তাদের বাচ্চাদের একই রকম চান্স অফ মেন্টাল ডেভেলপমেন্ট প্রবলেম বা কনজেনিটাল ম্যালফরমেশন। তো কোভিডের জন্য ভয় পাবার কিছু নেই। এবার প্রিটার্ম লেবারের একটা গল্প চলে এসছে। কোভিড হলে প্রিটার্ম লেবারের চান্স 2 to 3 টাইমস বেড়ে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে কোভিডে যাদের কোনো রকম সিমটমস হয়নি সেসব প্রেগনেন্ট মহিলাদের প্রিটার্ম লেবারের চান্স কিন্তু বেসলাইন যা তাই থাকে।
তাহলে কোভিড হলেই যে আপনার প্রিটার্ম লেবার বাড়বে তা নয়। যদি কোভিড হবার পরে আপনার বড় রকম কোনো সিমটমস হয়, 28 উইকস এর পরে কোভিড হয়, তাহলে প্রিটার্ম লেবার হওয়ার চান্স বেড়ে যায়। কিন্তু যে স্টাডিতে আমরা বলছি যে বেড়ে যায়, বেশিরভাগ সময় মায়ের স্বাস্থ্যের দিকে নজর রেখে আমরা তাড়াতাড়ি করে বাচ্চার ডেলিভারি করি, তাই জন্য প্রিটার্ম লেবারের চান্সটা বেড়ে গেছে। এবং আবার আসার কথা হচ্ছে, যদি প্রিটার্ম লেবার হয়, যদি তাড়াতাড়ি করে বাচ্চা বেরিয়ে যায়, সময়ের আগে বাচ্চা বেরিয়ে যায়, তাহলেও ভয় পাওয়ার কিছু নেই। 34 উইকস এর পরে যদি বাচ্চার ডেলিভারি হয়, তাহলে সেই বাচ্চা কিন্তু বেশ স্বাভাবিক বাচ্চার মতোই থাকবে। তার আগে যদি ডেলিভারি হয়, যদি ঠিকঠাক সেট আপে ডেলিভারি হয়, তাহলে কিন্তু বাচ্চার কোনো রকম অসুবিধে কিছু হবে না, বাচ্চার সার্ভাইভাল রেট কিন্তু ভালো থাকবে। তাই জন্য কোভিড হয়েছে বলে প্রেগনেন্সির সময় ভয় পাওয়ার কোনো রকম কারণ থাকছে না। সামারি করলে মিসক্যারেজ রেট বাড়ে না, বাচ্চার জন্মগত ত্রুটি কোনো বাড়ে না, প্রিটার্ম লেবারের সম্ভাবনা সামান্য একটু বাড়ে, কিন্তু সেই বাচ্চাগুলো পরবর্তীকালে সুস্থ থাকে। তাই জন্য ভয় পাবেন না। এই প্রসঙ্গে আরেকজন প্রশ্ন করছেন যে আমি যদি প্রেগনেন্ট অবস্থায় কোভিড আক্রান্ত হই, তাহলে গর্ভাবস্থায় আমি কি সেই কোভিডের সংক্রমণ আমার গর্ভস্থ বাচ্চাকে সংক্রমিত করতে পারে? এখন নতুন যে স্টাডিগুলো বেরিয়ে সাথে বলা হচ্ছে, যদি প্রেগনেন্সির সময় কেউ কোভিড আক্রান্ত হয়, তাহলে ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে মায়ের থেকে বাচ্চার কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা অতি সামান্য। এবং এই সম্ভাবনা কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হচ্ছে, সিজারিয়ান সেকশন হচ্ছে তার জন্য বাড়বে না, আপনি ব্রেস্ট ফিডিং করছেন কি করছেন না তার জন্যও বাড়বে না। এবং এই বাচ্চা যদি সংক্রমণ হয়ও, বাচ্চার উপর এফেক্ট এতটাই কম পড়ে যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে কোভিডের সময় যদি আপনি প্রেগনেন্ট থাকেন, আপনার বাচ্চার ভার্টিক্যাল ট্রান্সমিশনের চান্স খুব কম, এবং হলেও আপনি চিন্তা করবেন না। ভেরি রিঅ্যাসিওরিং। ডক্টর ইন্দ্রনীল সাহার কাছ থেকে শুনে আশা করছি যারা প্রেগনেন্ট মায়েরা যারা বিশেষভাবে চিন্তিত আছেন, সুতরাং একটাই কথা বলার, ইন্দ্রনীল যেটা বারবার করে বলার চেষ্টা করলো, যে প্যানিক করবেন না। দ্যাট ইজ দ্য মেন মেসেজ, সেটাই মূল কথা। এবং অবশ্যই যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনি কোভিড আক্রান্ত হয়েছেন, তাহলে অবশ্যই আপনার যে গাইনি চিকিৎসক, আপনার যিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, যার কাছে আপনি তার পরামর্শ অনুযায়ী চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার একটা পয়েন্ট, হ্যাঁ স্যার একটা পয়েন্ট আমি একটু ইন্দ্রনীল স্যারকে একটু জিজ্ঞাসা করতে চাই যে মানে একটা স্টাডিতে বলছে যে মানে অর্গানোজেনেসিস যখন হয় যে ফার্স্ট ট্রাইমেস্টারে, তো হাইপারথার্মিয়াটা অনেক সময় কোভিডের যে হাইপারথার্মিয়াটা হচ্ছে আর কি, তো ওটা অনেক সময় অর্গানোজেনেসিসটাকে এফেক্ট করছে। তো মানে ওটা কি স্যার, মানে ওই স্টাডিটা কতটা কি যুক্তিযুক্ত, এটা যদি স্যার একটু বলতেন আর কি, তাহলে একটু মানে তাহলে হয়তো পেশেন্টরা আরো ওই জিনিসটাকে একটু মানে কেয়ার নিয়ে দেখতেন আর কি। যে কোনো প্রেগনেন্সির সময় জ্বরের যে কোনো কারণে মিসক্যারেজ রেট সামান্য একটু বাড়ে, কিন্তু কোভিডে আমরা দেখছি যে খুব বেশি জ্বর হচ্ছে না, 101 102 এরকম হচ্ছে। কিন্তু এখনো অব্দি বড় যে স্টাডিগুলো আছে সেটাতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে মিসক্যারেজ রেট একদমই বাড়ছে না, এবং বাচ্চা জন্মগত ত্রুটি কিছু বাড়ছে না। এবং এই নিয়ে রয়্যাল কলেজের যে গাইডলাইন গুলো এসে গেছে, এটা কিন্তু খুব রিঅ্যাসিওরিং। তো ব্যাকগ্রাউন্ড রিস্ক থেকে বাড়বে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ডক্টর দাস, আপনার জন্য একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে আপনি তো পালস অক্সিমিটারের ব্যবহার নিয়ে বলেছেন, ডক্টর শিলাদিত্যও পালস অক্সিমিটারের ব্যবহার নিয়ে বলেছেন। অনেকেই কিন্তু পালস অক্সিমিটার এতদিন পরেও ঠিক মতো ব্যবহার করতে পারছে না বাড়িতে। আপনি যদি খুব সহজে একটু আমার দর্শকদেরকে বুঝিয়ে দেন যে পালস অক্সিমিটারটা কিভাবে ঠিকঠাক মতো ব্যবহার করলে ঠিকঠাক মতো রিডিংটা পাবে, কতক্ষণ ধরে রিডিংটা ওনারা দেখবেন, হাতটা কোথায় থাকবে, কোন আঙ্গুলে দেখবেন, যদি একটু ছোট্ট করে আপনি কাইন্ডলি বুঝিয়ে দেন। হ্যাঁ, পালস অক্সিমিটার কিন্তু এই দুটো হাত যে আছে, এই হাতে যে কোনো এই হাতের হয় এই আঙুলে নয়তো এই আঙুলে। হ্যাঁ, আপনি মিডিল ফিঙ্গারে নয়তো রিং তর্জনীতে এই আঙুলের দুটো আঙুলের মধ্যে রাখতে হবে, অন্য আঙুলে দিলে চলবে না। আঙুলের মধ্যে দেখতে হবে, অনেকের কিন্তু নেল পালিশ থাকে বা কিছু কালার দিয়ে থাকে, সেগুলো কিন্তু ইম্পেয়ার করে পালস অক্সিমিটার অক্সিজেন স্যাচুরেশন মাপার ক্ষেত্রে। যেগুলি সেগুলো থাকে সেটা কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে। পালস অক্সিমিটারটা পুরোপুরি যেন আঙুলের মধ্যে থেকে তাকে কিছুক্ষণ
কিন্তু তাকে স্থির অবস্থায় থাকতে হবে এবং পালস অক্সিমিটার যে যন্ত্রটা ডক্টর দাস, আপনার মাইকটা একটু প্রবলেম করছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার পরিষ্কার। হ্যাঁ, পালস অক্সিমিটারের ক্ষেত্রে যে যে আমরা আঙুলে যে দুটো আঙুল যে দেখালাম, এই দুটো আঙুলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বেশ কিছু পালস অক্সিমিটার যন্ত্রে কিন্তু একটা গ্রাফ আসে, সেই গ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই গ্রাফটার যে ওটা পিক পয়েন্টে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। এবং এই দুই হাতের মধ্যে যে পালস অক্সিমিটারে যে সর্বোচ্চ যে মাপটা দেখাবে সেটাকে কাউন্ট করতে হবে। একটা হাতে আমি যদি 94 পাই আর একটা হাতে কোনো আঙুলে যদি আমি 98 পাই, আমাকে কাউন্ট করতে হবে আমার কিন্তু অক্সিজেন স্যাচুরেশন 98। এইগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। পরের প্রশ্নটা শিলাদিত্য তোমার জন্য। হিমং দাস প্রশ্ন করছেন যে ক্যান আই ডোনেট ব্লাড অ্যান্ড রিসিভ ভ্যাকসিন জ্যাব অন এ গ্যাপ অফ 2 to 3 days? মানে উনি ভ্যাকসিন নেবেন এবং তারপরে ব্লাড ডোনেট করবেন, কোভিড ভ্যাকসিন। আমার মনে হয় উনি তাই জিজ্ঞেস করতে চাইছেন যে সেটার মধ্যে কতটা গ্যাপ থাকা উচিত, ব্লাড ডোনেশন অ্যান্ড কোভিড ভ্যাকসিনেশন। মানে কোভিডে আক্রান্ত হলে তার 14 দিন পরে সে ব্লাড ডোনেট করতে পারে, যারা আক্রান্ত সুস্থ হওয়ার পরে। কিন্তু স্যার মানে আফটার ভ্যাকসিনেশন, যেহেতু মানে ভ্যাকসিন নেওয়ার পর আমাদের মানে ব্লাড ডোনেশন করার এরকম কোনো গ্যাপ মানে হয়তো নেই, মানে গাইডলাইন্স নেই এখনো গাইডলাইন্সে নেই। মানে যেহেতু মানে আমি যদি ভ্যাকসিনেশন দেওয়া হয়, আমার অনাক্রমতা মানে আমার যে ইমিউনিটি সিস্টেম সেটা মানে যেটা আমার বডিতে ডেভেলপ করে, সেটা যদি আমি ব্লাডে ডোনেট করি সেটা কোনো কোনো হেল্পফুল হবে না হয়তো। তো সেরকম কোনো গাইডলাইন্স হয়তো নেই এখনো পর্যন্ত। মানে আমরা বলতে পারি যে 7 দিন পরে আপনি ব্লাড ডোনেট করতে পারেন, কারণ কোভিড এর সময় অলরেডি ব্লাড ডোনেশন, ব্লাড ব্যাংকে ব্লাডের স্টক প্রচুর পরিমাণে কমে এসছে। পরের প্রশ্নটা আবার তবে একটা গুরুত্বপূর্ণ আমি বলে থাকি, সেটা হচ্ছে উল্টো দিকে। আমি যখন ভ্যাকসিন নেওয়ার কতদিন পর আমি ব্লাড ডোনেট করতে পারবো, এটা যেমন ছিল আমি ভ্যাকসিন নেওয়ার, এটা ছিল আমি ব্লাড ডোনেট করার পর কতদিন পর আমি ভ্যাকসিন নিতে পারবো। হ্যাঁ, ব্লাড ডোনেট করার পর তো আপনি ইমিডিয়েটলি ভ্যাকসিন নিতে পারেন। হ্যাঁ, আর যে আমাদের যে এখন কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহ পর আপনি ব্লাড ডোনেট করতে পারেন। 2 উইকস, 14 দিন, 14 দিন পর। তাহলে এটা একটা নতুন জিনিস আমরা জানলাম যে ভ্যাকসিন নেওয়ার, আমাদের হয়তো খেয়াল ছিল না, ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহ পরে আপনি ব্লাড ডোনেট করতে পারেন। তো আচ্ছা, ডক্টর দাস আপনার কাছে ফিরে আসছি। সেটা হচ্ছিল যে কাশি একটা কোভিডের অত্যন্ত ইম্পর্টেন্ট লক্ষণ। তো কাশিতে ওভার দ্য কাউন্টার কাফ সিরাপের বিক্রি এবং ব্যবহার প্রচুর বেড়ে গেছে। এ ব্যাপারে আপনার কি বক্তব্য সাধারণ মানুষের জন্য? দেখুন, কাশি একটা সিমটমস। এই সিমটমস কোভিড এর প্রায় সমস্ত কোভিড রোগীদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কাশি একটা সিমটমস নিয়ে আসছে। কাশির সিরাপ কিন্তু আপনাকে সীমিত সময়ের জন্য কাশিটা কমায়, কিওর করে না। কাশির সিরাপের ক্ষেত্রে কিছু যে গাইডলাইন্স রয়েছে সেখান থেকে কিন্তু বলা হচ্ছে আপনি ইনস্ট্রাক্টেবল কাপের ক্ষেত্রে আপনি কাশির সিরাপ একটু ইউজ করতে পারেন, কিন্তু সেটা কিন্তু আপনাকে এতই কষ্ট দিচ্ছে সেই কিছু ঘন্টার উপশমের জন্য। কিন্তু আপনি যদি প্রতিদিন বারবার সেই কাশির সিরাপ খেতে থাকেন, এটাতে কিন্তু আপনার যে উপকার আর তার সঙ্গে যে অপকারের দিক, সেই অপকারের দিকটা কিন্তু বেশি। সুতরাং ইউজুয়াল গাইডলাইন হিসেবে কিন্তু আমরা কাশির সিরাপ বলবো না, আপনি কাশির সিরাপ নেবেন না। কিন্তু ওই বললাম কিছু কিছু স্পেসিফিক ফ্যাক্টরের ক্ষেত্রে যদি চিকিৎসক মনে করেন আপনাকে কিছু সময়ের জন্য বা একবারের জন্য কাশির সিরাপ দেওয়া যেতে পারে, তবে চিকিৎসকের পরামর্শে কাশির সিরাপ নেবেন। আপনি কিন্তু নিজে কাশির সিরাপ নেবেন না, কারণ কাশির সিরাপ কিন্তু কোভিড বা যে কোনো রোগের ক্ষেত্রে কাশির উপশম করে না। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা কিন্তু যে সাইড এফেক্ট আছে, এর যে এফেক্টের যে সাইড এফেক্ট সেটা কিন্তু আরো খারাপ। সুতরাং যদি কাশির সিরাপ নিতে হয় চিকিৎসকের পরামর্শ নেবেন, ওভার দ্য কাউন্টার একদম নেবেন। এবং আমার মনে হয় এটা শুধু কাশির সিরাপের ক্ষেত্রেই না, ব্যাপারটা যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আশা করছি আমার বিশিষ্ট প্যানেলিস্ট 3 জনই আমার সঙ্গে একমত হবেন যে মানে র্যাম্পেন্ট ইউজ অফ ওভার দ্য কাউন্টার স্টেরয়েডস বেড়ে গেছে। একদম
এটা তো হুম হুম। ভয়ঙ্কর, এটাও কিন্তু ভয়ঙ্কর। আমাদের মানুষকে সতর্ক থাকা উচিত যে চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড ব্যবহারটা কিন্তু একেবারেই করা উচিত না, কারণ স্টেরয়েড অ্যাট দ্য রাইট ডোজ অ্যাট দ্য রাইট টাইম রাইট পারসন, এইটা ছাড়া কিন্তু মানে ঠিক লোককে ঠিক সময়ে ঠিক ডোজে কোভিড আক্রান্ত লোককে স্টেরয়েডের ব্যবহার করাটা ভীষণ দরকার, তা নাহলে হিতে বিপরীত হতে পারে। এবং ওভার দ্য কাউন্টার স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা তো একদমই উচিত না। ওষুধের আমি অ্যাড করবো একই কথা, যে প্রেগনেন্সির সময় ডক্সিসাইক্লিন বা আইভারমেকটিন, লোকে ভাবছে যে কোভিড হলেই আইভারমেকটিন খেতে হবে এবং ডক্সিসাইক্লিন খেতে হবে, তা কিন্তু একদম না। প্রেগনেন্সির সময় এই দুটোই ওষুধ দেওয়া যায় না, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই দুটো ওষুধ একদমই খাবেন না। মানে সত্যি কথা বলতে গেলে আমি এটা যোগ করতে চাই, কোভিড এর ক্ষেত্রে কিন্তু আপনি যে ওষুধই নেন একমাত্র প্যারাসিটামল ছাড়া বাকি আর কোনো সমস্ত ওষুধ ওষুধ কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন। Exactly, এখন exactly. কিন্তু ইন্টারনেট ওয়েবসাইটে সমস্ত কিছু বেরিয়ে গেছে, কিন্তু দয়া করে আপনাদের কাছে হাত জোড় করে বলছি, ওষুধগুলি কিন্তু নিজে কিনে খাবেন না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন, সেটা স্টেরয়েড হোক, সিরাপ হোক, সাইক্লিন হোক, আইভারমেকটিন হোক, আপনি কিন্তু নিজে নিজে নিজের ওষুধ কিনবেন না, একমাত্র আচ্ছা। প্যারাসিটামল ছাড়া। প্যারাসিটামল আপনি কিনতে পারেন। ইন্দ্রনীলকে জানি না কি, ইন্দ্রনীল একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে প্রেগন্যান্সির সময় আইভারমেকটিন ডক্সিসাইক্লিন ব্যবহার করা উচিত না, এবং ইন্দ্রনীলের ওই ফেসবুকের পোস্টটা যথেষ্ট ভাইরাল হয়েছে, একদম সঠিক। আরেকটা পয়েন্ট স্যার, এবং আরেকটা পয়েন্ট যেটা, recent- হ্যাঁ হ্যাঁ স্যার, মানে আরো বেসিকে যদি যাওয়া যায়, যে মানে আপনি হোম আইসোলেশন করবেন, এই ডিসিশনটাও কিন্তু আপনার চিকিৎসককেই নিতে হবে। মানে আপনি যে এক্স্যাক্টলি, খুব বাড়িতে ইম্পর্টেন্ট থাকছেন, মানে মানে আপনি যে মাইল্ড বলছেন বা অ্যাসিমটোমেটিক কেস, মানে নিজে নিজেই যেন ডিসিশন নিয়ে নেবেন না যে আপনি মাইল্ড বা আপনি অ্যাসিমটোমেটিক। এটা আপনার চিকিৎসককে ডিসিশন নিতে দেবেন এবং মানে আইসোলেট পুরো করতে দেবেন, প্রক্রিয়াটা একজন চিকিৎসকের তত্ত্বাবধানে করা ততদিনই উচিত, করা উচিত। হ্যাঁ, আপনারা সবাই বলতে একদম চাইছেন, তাই তো? একদম একদম একদম। পরের প্রশ্নটা আবার এসআরপি ক্রিয়েশনস থেকে করছেন ডক্টর সাহার জন্য। কোভিড পজিটিভ মাদারদের কি ফিটাল ব্লাড ফ্লো কমে যায়? তার জন্য কি ব্লাড থিনার দেওয়া যেতে পারে? না, কোভিড আক্রান্ত মায়েদের প্লাসেন্টাতে রক্ত চলাচল কমে যায় এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নেই। এবং ব্লাড থিনার যদি দেওয়াও হয়, সেটা একটাই কারণ হচ্ছে যে কোভিড এর সময় আমরা দেখেছি ক্লটিং অনেক সময় বেড়ে যায়, তাই জন্য অনেক সময় অ্যাসপিরিন বা ব্লাড থিনার দেওয়া হয়। তো সেটা কিন্তু যাদের সিভিয়ার সিমটমস হচ্ছে, হসপিটাল অ্যাডমিশন হচ্ছে, তাদের ক্ষেত্রেই। যেটা বলা হয়, বাড়িতে যারা আছেন, যারা হোম আইসোলেশনে আছেন, তাদেরকে বেশি করে জল খেতে বলা হয় এবং হাঁটাচলা করতে বলা হয়, 15 মিনিট সকাল বিকেল হাঁটতে, তাহলে কিন্তু ক্লটিং এর সম্ভাবনা কমে যায়। এবং আপনার যদি ভয় থাকে যে ব্লাড ফ্লো কমে গেছে প্লেসেন্টাতে, আমার বাচ্চার কোনো রকম অসুবিধা হবে, কোভিড থেকে রিকভার করে যাবার পরে তার 14 দিন বাদে একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া হয় যে বাচ্চা কেমন আছে। তো এই ভয়টা আপনি একদমই পাবেন না যে কোভিড হয়েছে বলে ব্লাড ফ্লো প্লেসেন্টাতে কমে যাচ্ছে এবং তার জন্য বাচ্চা বাড়ছে না, এরকম কোনো প্রমাণ কিন্তু বিজ্ঞানে নেই। এটা অনেকটাই ভুলভাল কথা হচ্ছে। পরের প্রশ্নটা আবার আপনার জন্য এই প্রসঙ্গেই, সেটা হচ্ছে তো যে খবরের কাগজের কিছু নিউজ আমরা দেখেছি যে প্রচুর মায়েরা যারা সিজার বা ডেলিভারি করতে আসছেন, তাদের রুটিন এক্সামিনেশনে দেখা যাচ্ছে যে কোভিড পজিটিভ ধরা পড়ছে। তো এই প্রসঙ্গে প্রশ্ন হচ্ছে যে একজন মা যদি কোভিড পজিটিভ, সরি, প্রশ্নটা হচ্ছিল হ্যাঁ, যে ইজ ইট সেফ টু ডেলিভার মাই বেবি ইন এ হসপিটাল নাও? হ্যাঁ, যেটা হচ্ছে যে যদি কারোর দেখা গেল যে কোভিড পজিটিভ হয়ে তার কোনো সিমটমস নেই, কিন্তু কোনো কারণে কোভিড টেস্ট করা হয়েছিল, আমরা রুটিন সিজারের আগে করে থাকি, বা মাইল্ড সিমটমস হয়েছে তার জন্য টেস্ট করা হয়েছে এবং টেস্ট পজিটিভ, তাহলে বলা হচ্ছে যে আমরা পজিটিভ যেদিনকে হয়েছে সেদিনটাকে ধরে নিয়ে প্রায় 2 সপ্তাহ আমরা কোনো ডেলিভারি করবো না, প্ল্যান সিজারিয়ান সেকশন বা মানে প্ল্যান্ড ইন্ডাকশন অফ লেবার, মানে নর্মাল ডেলিভারি চেষ্টা করব না। কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে যদি কোনো রকম এমার্জেন্সি হয়, ডেফিনেটলি আমরা সেই চিকিৎসা করবো এবং তাকে ডেলিভারি করার কোনো রকম প্রবলেম থাকবে না। কিন্তু এই মাইল্ড সিমটমস ওয়াইজ যখন থাকে, তখন কিন্তু আমরা কোনো প্ল্যান সিজারিয়ান সেকশন বা প্ল্যান ইন্ডাকশন করছি না। তাই জন্য আপনি ভয় পাবেন না, আপনাকে আমরা নিশ্চয়ই দেখবো এবং সবসময় দেখবো। কোনো এমার্জেন্সি হলে আমরা সাথে আছি, কিন্তু আমরা এমার্জেন্সি তৈরি করতে চাইছি না, তাই জন্য
এই সময়ের মধ্যে আমরা কিছু এক্সট্রা করব। ধন্যবাদ ডক্টর ইন্দ্রনীল। ভ্যাকসিন নিয়ে একটা প্রশ্ন এসছে ডক্টর দাস, সেটা হচ্ছিল যে আমি যদি কোভিড ভ্যাকসিন নিই তার কতদিন পরে আমি টিটানাসের ভ্যাকসিন, টিটানাস টক্সয়েড নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দুটি ভ্যাকসিনের সুপ্রদীপ ক্ষেত্রে। মজুমদার এই প্রশ্নটা করেছেন। আচ্ছা, শুভদীপ বাবুকে আমি জানাই এবং বাকি সকল দর্শকদের জানাই, ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের সমস্ত বিশ্বে আমরা এটা মেনে নিয়েছি যে দুটো ভ্যাকসিনের ক্ষেত্রে ইউজুয়াল ডোজ 2 সপ্তাহ হওয়া দরকার। কিন্তু এখানে একটা ক্যাচ পয়েন্ট আছে, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য ভ্যাকসিন। এবার প্রথম আমি কেস ধরলাম, ধরুন কারোর ক্ষেত্রে কোনো পায়ের জায়গায় কেটে গেল, তাকে টিটেনাস নিতে হবে, তার 3 সপ্তাহ পরে একটা কোভিড ভ্যাকসিন নেওয়ার প্ল্যান আছে, তার ক্ষেত্রে কিন্তু টিটেনাস ইজ মোস্ট ইম্পর্টেন্ট রাদার দ্যান কোভিড ভ্যাকসিন। কারণ টিটেনাসের জন্য কিন্তু তার প্রাণ যেতে পারে। কোভিড ভ্যাকসিনটা কিন্তু সেক্ষেত্রে সেই টিটেনাস ভ্যাকসিনের 2 সপ্তাহ পরে নেবে। 2 নম্বর ক্যাচ পয়েন্ট, কেউ কোভিড ভ্যাকসিন নিল, তার 3 দিন পর তার একটা পায়ে কেটে গেল, তখন সে কি করবে? তখনও কিন্তু তাকে, এটা কিন্তু প্ল্যান নয়, এটা কিন্তু কেটে গেছে, এটা কোনো প্ল্যান ভ্যাকসিন নয়, এটা ইমার্জেন্সি, তাকে টিটেনাস নিতে হবে, কারণ দিস ইজ এ লাইফ সেভিং। সুতরাং সেক্ষেত্রে কিন্তু তাকে টিটেনাস নিতে হবে, সে যদি 2-3 দিন আগেও কোভিড ভ্যাকসিন নিয়ে থাকে। কিন্তু যদি কারোর ক্ষেত্রে প্রথমে কেটে থাকে, তাহলে কিন্তু তার 2-3 দিন পরে কোভিড ভ্যাকসিন বা 4-5 দিন পরে নেওয়া থাকলেও সে কিন্তু ওটাকে ডিলে করবে 2 সপ্তাহ, কিন্তু টিটেনাসটাকে সে কিন্তু প্রায়োরিটি দেবে। ঠিক একই রকম র্যাবিস ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই, কারণ এগুলো কিন্তু প্রাণঘাতী। সুতরাং আমরা আমাকে আগের প্রাণ, দিনও এই আমাদের আগের দিনেও আমরা ঠিক, এই প্রসঙ্গটা আলোচনা করেছিলাম যে সুতরাং সেটা কিন্তু তাকেও সেই ভ্যাকসিনটা নিতেই হবে। রেবিজ হচ্ছে 100% ফেটাল, সুতরাং আপনাকে প্রস এন্ড কনস ওয়ে করে আপনাকে অবভিয়াসলি ভ্যাকসিনটা নিতে হবে। পরের প্রশ্ন সৌম্যজিৎ ঘোষ করেছেন আবার আপনার জন্য। মাই কোয়েশ্চেন টু ডক্টর শোভন দাস, ইনিশিয়ালি when the vaccine started, after the first dose the second dose would be between 28 to 42 days. Now the second dose is 84 days after first dose. Is there any impact on the health? হ্যাঁ, এটা কিন্তু যেটা হয়েছে, এই এই ডোজের গ্যাপটা এটা কিন্তু বাড়ানো হয়েছে, সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে কোভিশিল্ডের ক্ষেত্রে। আমরা যদি লক্ষ্য করে থাকি, কোভ্যাক্সিনের ক্ষেত্রে কিন্তু এই ডোজটা কিন্তু বাড়ানো হয়নি। কোভ্যাক্সিনের ক্ষেত্রে কিন্তু প্রথমেও যে ডোজ ছিল 28 দিন থেকে 42 দিন, সেটাই বলা হচ্ছে। একমাত্র কোভিশিল্ডের ক্ষেত্রে এটা বাড়ানো হয়েছে। এই ডোজ বাড়ানোর ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছুটা ডিসিশন থাকে। হ্যাঁ, সেটা কিন্তু সমস্তই যে পুরোটাই কিছু স্টাডিজও আছে, কিছু সায়েন্টিফিক ডিসিশন বলতে পারবো না, কিন্তু দেখা গেছে স্টাডিজ ওরা কোভিশিল্ডের যে বলেছে। ভ্যাকসিন, ঠিক ঠিক অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন, তাতে কিন্তু দেখা গেছে যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ডোজ যদি ডিলে করা হয়, তাহলে কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটি সেটার এফেক্টিভনেস বেড়ে যায়। এটাতে কিন্তু ব্রিটিশ মেডিকেল জার্নালে স্টাডি পাবলিশও হয়েছে। সুতরাং সেক্ষেত্রে কিছুটা সায়েন্টিফিক, কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, যাতে ফার্স্ট ডোজে যতজন সম্ভবকে দিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা লক্ষ্য করবো এটা কিন্তু কোভিশিল্ডের ক্ষেত্রে এই ডোজটা বেড়েছে, কারণ ওই স্টাডির সঙ্গে মিল রেখেই কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনটা নেওয়া হয়েছে। কোভ্যাক্সিনের ক্ষেত্রে কিন্তু ডোজ গ্যাপ মতো বাড়েনি, কোভ্যাক্সিনে যেরকম ছিল সেরকমই আছে। ডক্টর শিলাদিত্য, যদি আমার দর্শকদের জন্য আপনি খুব সহজ, এখন বেশিরভাগ জায়গাতেই কোভিশিল্ড ব্যবহার হচ্ছে, তো কোভিশিল্ডের এখন বর্তমান ভ্যাকসিন শিডিউলটা কি, এটা যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন। কোভিশিল্ডের ক্ষেত্রে সেকেন্ড ডোজ কবে? ফার্স্ট ডোজ, আচ্ছা, কোভিশিল্ডের ক্ষেত্রে যেটা আছে যে ফার্স্ট ডোজ নেওয়ার পর ঠিক 12 থেকে 16 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজটা নিতে হবে। এটা মানে একদম মিনিমাম ডেজ 84 ডেজ। আর যদি এক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট আছে আর কি, যে কারোর যদি ফার্স্ট ডোজ নেওয়ার পর কোভিডে মানে আক্রান্ত হন তিনি, তো সেক্ষেত্রে তাকে মিনিমাম 3 মাসের একটা গ্যাপ দিতে হবে, তারপর তিনি সেকেন্ড ডোজটা নিতে পারবেন। আবার 12 সপ্তাহ গ্যাপ দিতে হবে, তাই তো? সুস্থ হওয়ার পরে। সুস্থ হওয়ার পরে। আচ্ছা, সেকেন্ডে যেটা আরেকটা মানে পয়েন্ট থেকে থাকে যে কেউ ফার্স্ট ডোজই নেয়নি, তার আগেই তার কোভিড হয়েছে, তো সেক্ষেত্রে তিনি কি করবেন? তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এখন রিসেন্ট গাইডলাইন্সে আবার তাকে ওই 3 মান্থস ওয়েট করে, মানে রিকভারি 3 মান্থস ওয়েট করে তারপরে তাকে আবার ফার্স্ট ডোজ, এবং তারপরে কনসিকুয়েন্টলি তার 12 উইকস পর তিনি সেকেন্ড ডোজটা নিতে পারবেন। ধন্যবাদ, খুব সুন্দর করে একদম সহজ করে বুঝিয়ে দিয়েছেন। এই ভ্যাকসিনেশনের প্রসঙ্গেই আমি ডক্টর সাহার কাছে আসব। ডক্টর সাহা, অ্যাজ এ গাইনোকোলজিস্ট এন্ড অবস্টেটিশিয়ান, আপনার কাছে আমার ভ্যাকসিনেশন সংক্রান্ত 3টে প্রশ্ন আছে যেটা আমরা পেয়েছি। একটা হচ্ছিল, প্রথমে আমি প্রথম দুটো প্রশ্ন করব, সেটা হচ্ছিল যে
প্রেগন্যান্সি চলাকালীন কি কেউ ভ্যাকসিন নিতে পারেন? এটা এক। 2 নম্বর হচ্ছে হলো যারা স্তন্য দান করছেন, যে বাচ্চা যারা ব্রেস্ট ফিড করাচ্ছেন, তারা কি ভ্যাকসিন নিতে পারেন, কোভিড ভ্যাকসিন? এখানে আমাদের আইসিএমআর গাইডলাইন আসতে হবে। রিসেন্ট যে গাইডলাইনটা এসছে সেটাতে বলছে যারা ব্রেস্ট ফিডিং করছেন তারা ভ্যাকসিন নিতে পারবেন, এবং ভ্যাকসিন নেবার পরে ব্রেস্ট ফিডিং বন্ধ করার কোনো রকম দরকার নেই। এবার প্রেগনেন্সির সময় ভ্যাকসিন নিতে পারবেন কিনা, এখনো অবধি গভর্নমেন্ট গাইডলাইন্সে কোথাও লেখা নেই যে প্রেগনেন্সির সময় আপনি ভ্যাকসিন নিতে পারবেন। তাই জন্য যদিও যেটা অপশন গাইনি ফেডারেশন ফক্সি বা অনেক জায়গায় রয়্যাল কলেজে বলছে যে প্রেগনেন্সির সময় ভ্যাকসিন নেওয়া যাবে, যতক্ষণ না আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে এই গাইডলাইনটা আসছে আমরা কিন্তু রেকমেন্ড করতে পারবো না। তো আপনি প্রেগনেন্সির সময় ভ্যাকসিন নিতে পারবেন না, কিন্তু আপনি ব্রেস্ট ফিডিং এর সময় ডেফিনেটলি ভ্যাকসিন নিতে পারবেন। এই প্রসঙ্গে পরের প্রশ্নটা আপনার কাছে আসছে, বিশেষ করে যেহেতু আপনি ইনফার্টিলিটি নিয়ে চিকিৎসা করেন, তো যারা ইনফার্টিলিটি বন্ধাত্বের চিকিৎসা করাচ্ছেন যে মায়েরা, তারা কি সেই চিকিৎসা চলাকালীন ভ্যাকসিন নিতে পারে? হ্যাঁ, যখন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট চলছে বা যাদের প্রেগনেন্সি প্ল্যান রয়েছে, ইনফার্টিলিটির কথা আমি আসছে, যারা ভাবছেন যে প্রেগনেন্সি নেব আজকে হোক বা কয়েক মাসের পরে হোক, তাদেরকে বলা হচ্ছে আপনারা ভ্যাকসিন নিয়ে নিন, কারণ সেটাই হচ্ছে প্রায়োরিটি। তো ইনফার্টিলিটি ট্রিটমেন্ট চলার সময় আপনারা ভ্যাকসিন নিতে পারেন, তার জন্য ইনফার্টিলিটি ট্রিটমেন্ট পিছোবে না। যদি আপনারা প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন আপনারা ভ্যাকসিন নিন। যদি ভ্যাকসিন নেবার কিছুদিনের মধ্যেই আপনারা প্রেগনেন্ট হয়ে যান তাহলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিন নেবার পরে প্রেগনেন্সি হলে কোনো রকম রিস্ক বাড়ে না, এবং এটা প্রেগনেন্সি টার্মিনেট করার কোনো দরকার পড়ে না। ফার্স্ট ডোজ নেবার পরে যদি আপনি প্রেগনেন্ট হয়ে যান, তাহলে এখন আমাদের যা গাইডলাইন হয়ে চলছে তাতে বলা হচ্ছে যে ডেলিভারির পরে আপনি সেকেন্ড ডোজ নেবেন। ঠিক, আপনি আমার মানে পরের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, কারণ পরের প্রশ্নটা ছিল হচ্ছে যে আমি ভ্যাকসিন নেওয়ার পরে যদি কোনো মহিলা বোঝেন যে তিনি প্রেগনেন্ট, তাহলে তিনি কি সেকেন্ড ডোজ নেবেন? তো আপনি খুব একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যে সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড ডোজ ডেলিভারি হয়ে যাওয়ার পরে অবধি পরে নিতে হবে। হ্যাঁ, যদি গভর্নমেন্ট এর মধ্যে গাইডলাইন চেঞ্জ করে বলে যে প্রেগনেন্সির সময় নেওয়া যাবে, তাহলে আমরা বলবো যে আপনি নিতে পারবেন প্রেগনেন্সির অন্তত সময়। বর্তমান পরিস্থিতি। বর্তমান গাইডলাইন্স পাচ্ছি না। আচ্ছা, এর পরের প্রশ্নটা ডক্টর দাসের জন্য। কোভিড থেকে অর্পিতা রায় উনি প্রশ্নটা করছেন, কোভিড থেকে সেরে উঠলে আবার কি কোভিড হতে পারে? হ্যাঁ, হতে পারে, কোভিড হতে পারে। আহ, আহ, বর্তমানে দেখা যাচ্ছে যে যে বিভিন্ন রকম স্টাডি এবং বিভিন্ন রকম গাইডলাইন্স, বিভিন্ন দেশের বিভিন্ন রকম রিসার্চে দেখা যাচ্ছে সাধারণত ইউজুয়ালি একবার কোভিড হলে তার 3 মাস পর্যন্ত কোভিড হওয়ার সম্ভাবনা কম, মানে 90 দিন পর্যন্ত। কিন্তু তারপরে কিন্তু কোভিড হওয়ার সম্ভাবনা থাকছে, এবং আমরা এরকম অসংখ্য রোগী পাচ্ছিও। গতবার একবার কোভিড হয়েছে, এবারে আবার কোভিড হয়েছে। হ্যাঁ, সুতরাং কোভিড হতেই পারে, কিন্তু ওই 3 মাস হয়তো তার ইমিউনিটি একটা থাকছে, যার জন্য হয়তো কোভিড নাও হতে পারে। কিন্তু যে প্রথম একবার কোভিড হলে তার আর কোভিড হবে না, এটা কিন্তু ঠিক নয়, আবার সে কোভিড ইনফেক্টেড হবে। আমি তারপরের প্রশ্ন সৌম্যজিৎ ঘোষ। আমি সৌম্যজিৎ বাবু আপনার প্রশ্নে আমি আসছি, তার আগে আমার একটা প্রশ্ন শিলাদিত্যর কাছে করার আছে, যে শিলাদিত্য তুমি যদি একটু বুঝিয়ে বলো যে অনেক রকম লেখা বেরোচ্ছে যে অক্সিজেন ফল করছে, আমাদেরকে প্রোনিং বলে কিছু একটা করতে বলা হচ্ছে, প্রোনিং। এই প্রোনিং ব্যাপারটা যদি একটু তুমি বুঝিয়ে বলো, যাতে সহজে বুঝতে পারে কারা করবে, কিভাবে করবে। আচ্ছা, প্রোনিং জিনিসটা বেসিক্যালি যে মানে আমরা যখন দাঁড়িয়ে থাকি বা বসে থাকি তখন যে মানে আমাদের যে মানে লাংসের যে তলার পোর্শনটা, ওটা অনেক সময় চাপা পড়ে যায়, মানে তলার অংশটা অনেক সময় অক্সিজেন বিনিময় করতে পারে না রক্তের সাথে। তো সেক্ষেত্রে আমরা যদি করতে পারি যে আমরা যদি প্রোনিং করি, তো সেই জায়গাটাও আমাদের মানে সেই মানে তলার মানে লাংসের তলার জায়গাটাও আমাদের অ্যাভেলেবেল হয়ে যায় মানে অক্সিজেন বিনিময় করার জন্য। তো সেক্ষেত্রে আমি যেটা করা হয় আর কি প্রোনিং এর ক্ষেত্রে, যে মানে পেশেন্টকে মানে উল্টো হয়ে শুয়ে থাকতে বলা হয়, যারা অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করতে পারছে না বাড়িতে হোম আইসোলেশনে, যে অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করতে পারছে না, তো সেক্ষেত্রে তারা উল্টো ভাবে শোবে। এই শোয়ার জন্য তাদের কিছু কিছু পদ্ধতি আর কি, মানে কিছু স্টেপ নিতে হবে আর কি, যে যে তারা 2 থেকে 4টে বালিশ, মানে যদি খুব মোটা বালিশ হয় তা সেটা হবে না,
যদি কোনো পাতলা বালিশ হয় 2 থেকে 4টা বালিশ তারা তল পেটে রাখবে, মানে মানে পেটেতে নয়, পেটেতে রাখলে আবার সেটা ক্ষতিকারক, সেটা তল কোমরের কাছে। কোমরের কাছে রাখবে। আচ্ছা, একটা বালিশ তারা পায়ের অংশে রেখে শোবে, আর আরেকটা যেটা সেটা মাথা দিয়ে রেস্ট নেবে আর কি। তো মানে এক্ষেত্রে যেটা করবে, এই প্রোনিং পজিশনটা এরা তারা 30 মিনিট থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম এই পিরিয়ড পর্যন্ত করতে পারে, এর বেশি যেন না করে। আবার তারা এবারে মানে এটা একটা সাইক্লিং আর কি, মানে ছবি না দেখালে হয়তো ঠিক বোঝা যাবে না, কিন্তু মিনিমাম এটুকু করলেই অনেকটা স্যাচুরেশন লেভেল বেড়ে যায়, মানে অক্সিজেন স্যাচুরেশনটা অনেকটা বাড়তে পারে আর কি। তো যাদের ক্ষেত্রে মানে কোমরের কিছু কিছু সমস্যা আছে, বা যারা উপর হয়ে শুয়ে থাকতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা উচিত হবে না। ডক্টর দাস, প্রেগন্যান্সি পেশেন্টরা, সরি ডক্টর সাহা, প্রেগন্যান্সি পেশেন্টরা কি প্রোনিং করতে পারেন যারা না, সেকেন্ড? প্রেগনেন্সিতে প্রোনিং করা যাবে না। যাবে না। সুতরাং এটা সেকেন্ড একটা ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টারে করতে পারবে, হ্যাঁ, কিন্তু 24 সপ্তাহ পর থেকে ইউট্রাস যতটাই বড় হয়ে যায় তখন প্রোনিং করতে অসুবিধা হয়। এটা হবে কোনো মানে পেটের কাছটাতে যেটা বালিশ রেখে বাঁদিক কাত করে শুতে পারে, দ্যাটস অল আর কি, কিন্তু প্রোনিং করা যাবে না। সুতরাং তাদের ক্ষেত্রে প্রোনিং করা যাবে না। আপনি বলুন ডক্টর সালাহি, তো সরি আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম। হুম, মানে ওই আর কি, মানে স্যার যেটা বলেন প্রেগনেন্সিতে বা যাদের যাদের চেহারা একটু বেশি আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রোনিংটা করা ঠিক না। তো তারা মানে এবার এই প্রোনিং পজিশনটা দিনে ম্যাক্সিমাম যতটা, সেটা কিন্তু তাদের জন্য উপকারী। মানে তারা এই 2 ঘন্টা প্রোনিং করলো, তারপরে তারা বাঁ দিকে কাত করে শুলো, তারপরে একটু বসলো, তারপর আবার ডান দিকে কাত করে শুলো, তারপর আবার প্রোনিং পজিশনে এলো। এরকম একটা সাইকেলে তারা কিন্তু আহ তাদেরকে তাদেরকে মানে বিছানায় রাখতে পারে আর কি। তার এক্ষেত্রে কি হবে, যে তাদের অক্সিজেন স্যাচুরেশনটা যেখানে তাদের 90 বা 89 নেমে আসছে, সেটা কিন্তু বেড়ে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, যারা মানে আমাদের ফোন কলে বলেছেন যে তা বেড়ে 95, 96, 97 এরকম উঠে গেছে আর কি। তো সেটা তো কিন্তু আমরা কতক্ষণ ওয়েট করব? আমরা কি এই পেশেন্ট গুলোকে প্রোনিং করতেই থাকবো, না প্রোনিং করতে করতে বলবো যে আপনি যেহেতু স্যাচুরেশন কমছে, অক্সিজেন লেভেল কমছে, আপনি কমছে। ভর্তি করার ব্যবস্থা করুন? এটা কি একটা সাময়িক ব্যাপার, হসপিটালে না যাওয়া অব্দি, নাকি এটা চলতেই থাকবে? না না, এটা অবশ্যই চলতে থাকবে না। মানে যতক্ষণ না পেশেন্টের কাছে মানে হসপিটালে যাওয়ার কোনো সেরকম কোনো, মানে হয়তো পেশেন্ট অনেকটা মানে হসপিটাল থেকে অনেকটা দূরে আছে, যেখানে তার ইমিডিয়েটলি হসপিটালে যাওয়ার কোনো পরিষেবা নেই, তো সেক্ষেত্রে সে কিন্তু 1 দিন কি 2 দিন ওয়েট করতে পারেন হসপিটালে যাওয়ার আগে। কিন্তু তারপরেও যদি অক্সিজেন লেভেল আস্তে আস্তে ফল করতে থাকে ট্রেনিং এর পরও, কিন্তু তাকে সেক্ষেত্রে কিন্তু হসপিটালে যেতে হতে পারে, মানে যেতে হবে আর কি। যেতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের আপনাদের জ্ঞাতার্থে জানাই যে সেটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন এসছে, যার উত্তর অলরেডি ডক্টর সাহা দিয়ে দিয়েছেন, যে কোনো ম্যারিড ওমেন যদি কোভিড এর ফার্স্ট ডোজ নেওয়ার পর সেই মাসেই জানতে পারে প্রেগনেন্ট, তাহলে কি উনি সেই প্রেগনেন্সিটা ক্যারি করতে পারে? ডক্টর সাহা অলরেডি বলে দিয়েছেন যে হ্যাঁ করতে পারে, অবশ্যই অবস্টেট্রিশিয়ানের তত্ত্বাবধানে, তাই তো ডক্টর সাহা? হ্যাঁ, একদম তাই। পরের প্রশ্ন আবার আপনার জন্য ডক্টর সাহা, সেটা হচ্ছে ডক্টর প্রিয়তোষ কুমার দে। উনি জিজ্ঞেস করছেন, উনি বলছেন যে ফক্সি হ্যাজ রেকমেন্ডেড ফর কোভিড ভ্যাকসিনেশন ইন প্রেগনেন্ট পেশেন্টস। প্রিটোসা ফক্সি ডেফিনেটলি রেকমেন্ড করেছে, কিন্তু এখানে মেডিকেল লিগাল ব্যাপার চলে আসছে। মিনিস্ট্রি অফ হেলথ আমাদের গাইডলাইন চেঞ্জ না করে, তারা শুধু ব্রেস্ট ফিডিং কে অ্যাড করেছে। তো যেহেতু কোভিশিল্ডের উপরে ডেফিনিট কোনো এখনো স্টাডি নেই, এবং কোভিশিল্ডের এই কোম্পানি থেকে বলা আছে ইজ নট ইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি, সেই জন্য কিন্তু হয়তো গভর্নমেন্ট চেঞ্জ করেনি গাইডলাইন। তো ফক্সি রেকমেন্ড করলেও দ্যাট ডাজন্ট বিকাম লিগাল। তো মেডিকেল লিগালি আমাকে সেফ থাকতে গেলে আমি কিন্তু বলতে পারবো না যে প্রেগনেন্সির সময় আপনি ভ্যাকসিন নিন। সে তো রয়্যাল করে সব করার বলছে, কিন্তু কোন ভ্যাকসিন রেকমেন্ডেড এবং কি নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তো এখনো অব্দি আমার মনে হয় যা হবে, মেডিকেল লিগালি সেফ থাকতে গেলে আমরা এজ এ ডক্টর কখনোই বলতে পারবো না যে আপনি প্রেগনেন্সির সময় ভ্যাকসিন নিন। এক্স্যাক্টলি, একদম ক্রিস্প অ্যান্ড টু দি পয়েন্ট। থ্যাংক ইউ ডক্টর সাহা। ডক্টর শোভন দাসের জন্য একটা প্রশ্ন। মিস্টার সৌম্যজিৎ ঘোষ করছেন যে একটা একজন যদি কোভিডে আক্রান্ত হন, তো তার ডায়েট কি ধরনের হওয়া উচিত? তিনি কি বেশি করে প্রোটিন জাতীয় খাবার নেবেন, যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি? ডায়েট কি হওয়া ভালো?
এইটা নিতেই পারেন এটা আজকের এই পরিস্থিতিতে লকডাউন এবং তারপরে এই বন্যা এবং ঝড়ে এটা অনেকটা শুনতে কেমন যেন একটা লাগে যে হাই প্রোটিন দাও, হয়তো বেশিরভাগ মানুষেরই সেই হাই প্রোটিনটা কেনার মতো সামর্থ্য কতজনের এই মুহূর্তে আছে আমরা জানি না। তাও যদি আপনি একজন চিকিৎসক হিসেবে বলেন যে কি ডায়েট হওয়া উচিত। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে গেলে যে কোভিড ভাইরাস বা যে কোনো ভাইরাস ইনফেকশনের পরে কিন্তু আমাদের শরীরে মানে ভয়ঙ্কর রকম ক্যাটাবলিজম হয়। হ্যাঁ, শরীরের যে ফলে প্রচুর ক্যালোরি লাগে, তো সেক্ষেত্রে প্রোটিনটা ডেফিনেটলি একটা আহ, মানে একটা গুরুত্বপূর্ণ ভাবে এটা কিন্তু রিপ্লেনিশ করে। সেক্ষেত্রে হাই প্রোটিন ডায়েট যদি নিতে পারেন তাহলে অবশ্যই তিনি নেবেন। মাছ মাংস ডিম দিয়ে যদি খান, আবার অনেকে তো ভেজিটেরিয়ান আছে, তারা মাছ মাংস ডিম কি খাবে? তো এক্ষেত্রে কিন্তু একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো বাড়ির সবাই যা খাচ্ছেন আপনিও তাই খাবেন। হ্যাঁ, বাইরের খাবারটা খাবেন না। বাড়ির যে খাবার ব্যালেন্স ডায়েট, আপনি সেটা বাড়ির বাকিরা যা খাচ্ছেন আপনিও সেটা খাবেন। কারণ বাড়ির বাকিরাও কিন্তু ব্যালেন্স ডায়েটই খায়, সুতরাং আপনিও সেই ব্যালেন্স ডায়েটটা খাবেন। তো অ্যালকোহল আপনি চলতে যদি পারে, তার সঙ্গে উপরন্তু অ্যালকোহল চলতে পারে না, অ্যালকোহলটা যে যে কোনো ইনফেকশনের ক্ষেত্রেই অ্যালকোহলটা থেকে আমাদের কিন্তু বিরত থাকা উচিত। অ্যালকোহলটা একদমই নয়। কিন্তু বাকি যারা খাবার ক্ষেত্রে বাকিরা যা বাড়ির যাবার আমাদের আপনার পরিবার সদস্যরা যা খাবার খাচ্ছেন আপনি সেই খাবারটা খাবেন, নিঃসন্দেহে খাবেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি মাছ মাংস খেতে চান তাহলে নিঃসন্দেহে আপনি খেতে পারেন, এর সঙ্গে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এবং বেশি করে জল খাওয়া, 2 থেকে 3 লিটার জল খাওয়া পার ডে, ঠিক একদম ঠিক মাথায় রাখতে ঠিক হবে। ঠিক খাবারের সাথে জল খাওয়া, প্লেন্টি অফ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছিল যে সব কোভিড পেশেন্টদেরকে ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন খেতে বলা হচ্ছে। কোভিডে ভিটামিনের উপকারিতা কতটা, কি বলবেন ডক্টর সাহা, ডক্টর দাস? মানে যদি যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা দেশের গাইডলাইন্স, আমাদের দেশে বিভিন্ন দেশের গাইডলাইন্স লক্ষ্য করে থাকি, বা বিভিন্ন দেশের রিসার্চ লক্ষ্য করে থাকি, ভিটামিন যে কোভিড এর ক্ষেত্রে উপকারী এটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। হ্যাঁ, কিন্তু ওই যেমন ভিটামিন সি, এটা কিন্তু কোনো একটা ইনফেকশন, ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় মানে দেখা গেছে যে হয়তো ইমিউনিটি কিছু দেয়, কিন্তু এটা যে কোভিড এর ক্ষেত্রে দেয় এটা কিন্তু এখনো প্রমাণ। সুতরাং এই যে যথেচ্ছাচার অফ ভিটামিন এটা কিন্তু মানে মোটেই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, আপনি যদি তার আপনার চেয়ে বরং নর্মাল খাবার, সুষম আহার যদি করে আপনি তাহলে একদমই আমার আপনি যদি মনে হয় নর্মাল খাবার খান, আপনার বাড়ির খাবার খান, তাতে যা ভিটামিনস আছে ওটা অনেক সাফিসিয়েন্ট। এই যে ভিটামিন সি গুচ্ছ গুচ্ছ আমরা কিনে খাই, একটা পাতিলেবু যদি খান আপনি, তাতে অত ভিটামিন সি যাবে, আপনার আর ভিটামিন সি লিমসি ট্যাবলেটও কিনে খেতে হবে না, দুসি ট্যাবলেটও কিনে খেতে হবে না। তো বাড়ির খাবার খান, যথেষ্ট ভিটামিন আছে, সুষম খাবার খান, তাতে যথেষ্ট ভিটামিন এবং সাপ্লিমেন্টাল প্রোটিন সবকিছুই আছে। শুভদীপ মজুমদার প্রশ্ন করেছেন যে কোভিডের সেকেন্ড ডোজ নেওয়ার পর কতদিন এই ভ্যাকসিনের কার্যকারিতা থাকে? আমি যতদূর জানি যে এই ব্যাপারে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পরিষ্কার করে বলে উঠতে পারেনি যে ঠিক কতদিন থাকে। যদি প্যানেলিস্ট এ ব্যাপারে কেউ কিছু বলেন। মানে যেটা শুনেছিলাম 24 ডেজ, আফটার 24 ডেজ। না, আফটার কোভিড ভ্যাকসিন, হুম, মানে হাউ মেনি ডেজ ডাজ দিস ভ্যাকসিন গিভ ইউ প্রোটেকশন ফ্রম কোভিড? ও না না না, এটা নিয়ে তো ঠিক ঠিক সেরকম কোনো ডক্টর চাকি আপনি ঠিকই বলেছেন। কোভিড থেকে প্রোটেকশন দেয় না, এরকমটাই আমরা যে কোভিড হবে না এরকম কোনো নিশ্চয়তা নেই, কিন্তু সংক্রমণের তীব্রতা বা মাত্রাটা এবং হসপিটালে ভর্তি হওয়া বা আইসিইউতে ভর্তি হওয়াটা অনেক অংশেই আমরা দেখেছি, বিভিন্ন স্টাডিজে বলেছে অনেক অংশেই কমিয়ে দিয়েছে। এইটুকুই এই মুহূর্তে বলার মতো জায়গায় আমরা আছি। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর 3 মিনিট বাকি আছে। এই 3 মিনিটে আমি তিনজন আমার প্যানেলিস্টকে প্রথমতই ধন্যবাদ জানিয়ে যে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের পার্টিং বক্তব্য, মানুষের যে একটা মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব ভয় এবং তার সঙ্গে কোভিডের সংক্রমণের যে পরিস্থিতি এই মুহূর্তে দেশে এবং রাজ্যে, আপনাদের কি বক্তব্য? আমি শুরু করবো ডক্টর শিলাদিত্যকে দিয়ে। স্যার এক্স্যাক্টলি আরেকবার পয়েন্টটা বলুন না ঠিক। আমি বলছি আপনার পার্টিং বক্তব্য, আপনার মেসেজ টু দ্য পিপল, মানুষের আচ্ছা, কাছে কি বক্তব্য, মানুষের কাছে এটাই, আমরা কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, ভবিষ্যৎ কি বলছে? মানে মেসেজ বক্তব্য একটাই, যে সেকেন্ড ওয়েভের পর যেন নিজেরা এতটাই সাহসী হয়ে যাবেন না যে যে কোনো মুহূর্তে কিন্তু থার্ড ওয়েভ আসতে পারে, এবং তার জন্য কিন্তু সতর্ক থাকুন। যে মানে ফার্স্ট ওয়েভের পর যেরকম আমরা করেছিলেন, যে একদম উইদাউট মাস্ক উইদাউট স্যানিটাইজার আমরা বেরিয়ে গেছি,
প্রত্যেকটা অনুষ্ঠানে টেক পার্ট নিয়েছি। তো সেগুলো থেকে অ্যাটলিস্ট বিরত থাকুন, কারণ থার্ড ওয়েভ আসতেই পারে। আর সেকেন্ড যেটা, যে এক্সেসিভ প্যানিক করবেন না। পজিটিভ রিপোর্ট এলাম মানেই যে আমার সবকিছু শেষ হয়ে গেছে, এরকম ব্যাপারটা নয় একদমই। পজিটিভ থাকুন, ভালো থাকবেন। ধন্যবাদ ডক্টর শিলাহিত। আর শোভন, ডক্টর শোভন দাস, আপনাকে পার্টিং বক্তব্যের আগেই আরেকটি প্রশ্ন এসছে আপনার কাছে, যে অনেকে বলছেন জ্বর সেরে যাওয়ার পরে বা অক্সিজেনের মাত্রা নর্মাল হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে পেশেন্ট আবার বুকে চাপ ভাব অনুভব করছে, গলা ব্যথা, জ্বর আবার ফিরে আসছে, সেক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, এটা একটা নতুন এন্টিটি, পোস্ট কোভিড পোস্ট সিমটমস কোভিড সিনড্রোম। এটা একটা লং কোভিড সিনড্রোম বা পোস্ট কোভিড সিনড্রোম বলে এখন একটা এন্টিটি রয়েছে। তো দেখা যায় যাদের কোভিড হয়েছে, কোভিড হয়ে থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের অনেকেরই কিছু সিমটমস থাকে, যেমন গা ম্যাজ ম্যাজ করা, ক্ষুধামান্দ, দুর্বলতা, ভালো না লাগা, এবং কারোর কারোর ক্ষেত্রে একটু জ্বর আসা, সেটা লো গ্রেড ফিভার 99 থেকে 100। এগুলো কিন্তু সব সাপোর্টিভ ট্রিটমেন্ট করতে হবে আপনাকে, সিমটোমেটিক ট্রিটমেন্ট। আপনি ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। হ্যাঁ, এগুলো কিন্তু কোভিডের যে থাকে কারো কারোর ক্ষেত্রে অনেক দিনই থাকে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এবং ওই যদি একটু জ্বর জ্বর ভাব লাগে, আপনার গা হাত পা ম্যাজ ম্যাজ করে, শরীর ভালো না লাগে, তাহলে আপনি প্যারাসিটামল ট্যাবলেট নিতে পারেন নিজের ইয়ের জন্য, কিন্তু এদিনে অত ভয় পাবেন না। একটু নজরে রাখবেন নিজের দিকে, যদি খুব বাড়াবাড়ি হয়, যদি আপনার সবার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে হাসপাতালের বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কিন্তু আদারওয়াইজ কিন্তু আর ভয় পাবেন না, এটা কিন্তু অনেকেরই থাকে। হ্যাঁ, শুধু ওই কয়েকটি মাত্রা, আপনি বাড়িতে যদি পালস অক্সিমিটার থাকে, আপনি চেক করে দেখবেন আপনার স্যাচুরেশন ফল করে যাচ্ছে কিনা। স্যাচুরেশন ফল এবং করে থাকে, সেক্ষেত্রে কিছু ফলো আপ ব্লাড টেস্ট করতে হতে পারে। নিশ্চয় নিশ্চয়, সেটা চিকিৎসকের পরামর্শ, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। আর শেষ করতে পারলাম না, কারণ আরেকটা প্রশ্ন চলে এসছে ডক্টর সাহার জন্য। কোন মহিলা যদি কোভিড ভ্যাকসিন নেন, তাহলে কি তিনি ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ ইউজ করতে পারেন, বা যিনি ওই কন্ট্রাসেপটিভটা নিয়েছেন তিনি কি কোভিড ভ্যাকসিন নিতে পারেন? হ্যাঁ, ডেফিনেটলি। এটা কন্ট্রাসেপটিভ মতো কোনো ভ্যাকসিন, এটা হরমোন, তাই জন্য আপনি কোভিড ইনজেক্ট ভ্যাকসিন নিয়েছেন কি নেননি তার উপরে কোনো ডিপেন্ড করছে না। আপনি ইনজেক্টেবল কন্ট্রাসেপশন নেবার পরেও কোভিড ভ্যাকসিন নিতে পারেন, এবং কোভিড ভ্যাকসিন নেবার পরেও ইনজেক্টেবল কন্ট্রাসেপশন নিতে পারেন, কোনো চিন্তা নেই। আর আরেকটা প্রশ্ন এসছে আপনার কাছে, যে প্রেগন্যান্সি চলাকালীন অ্যান্টিনাটাল পিরিয়ডে কি কিছুদিন পর পর আমার কোভিড স্ট্যাটাস চেক করা উচিত? কোনো দরকার নেই, যদি আপনার সিমটমস কিছু না থাকে। অনেক উপসর্গহীন মানুষের কোভিড হচ্ছে। চেক করার কোনো দরকার নেই, হয়তো প্যানিক বাড়াচ্ছেন কেন। থ্যাংক ইউ। তাহলে ডক্টর দাস, এবারে আপনার পার্টিং বক্তব্য। হ্যাঁ, আমিও ওই সেটাই বলছি যে অযথা ভয় পাবেন না। কোভিড হতেই পারে আপনার, কিন্তু কোভিড যাতে না হয় তার জন্য কিন্তু কোভিড প্রোটোকলটা আপনাকে ফলো করতে হবে, যেটা আমরা তিনটে বলে থাকি আর কি। মাস্ক ঠিকঠাক করে পরুন, একটা ডিস্টেন্সিং মেনটেন করে চলুন। হ্যাঁ, এই মানে ফিজিক্যাল ডিস্টেন্সের চেয়ে মানে বলবো আমি সোশ্যাল ডিস্টেন্সের চেয়ে আমি বলবো ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করুন। সোশ্যাল ডিস্টেন্স নয়, হ্যাঁ, সামাজিক দূরত্ব নয়, আপনি দৈহিক দূরত্বটা মেনটেন করুন এবং মাস্ক পরে চলুন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আপনার কোভিড পজিটিভ হয়, নিজে চিকিৎসক হবেন না, দয়া করে অনুরোধ করছি। আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী ওষুধ খান। নিজে থেকে চিকিৎসা করবেন না নিজের, এবং নিজে নিজে ওভার দ্য কাউন্টার মেডিসিন কিনবেন না। এবং যে আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করলাম হোম আইসোলেশনের ক্ষেত্রে, সেগুলো একটু মেনটেন করে চলুন। এবং আপনি যে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, আপনার যদি তার মধ্যে কোনোটা মনে হয় যে আপনার ওয়ার্নিং রয়েছে, আপনি সেই চিকিৎসকের সত্ত্বর সাহায্য নিন। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যাদের কোভিড হয়নি এখনই বা কোভিড 3 মাস আগে হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিনেশন নেওয়ার চেষ্টা করুন। ভ্যাকসিনেশন থেকে বিরত থাকবেন না, কারণ ইটস আ লাইফ সেভিং। হ্যাঁ, এই মাস্ক এবং কোভিড প্রোটোকল এবং ভ্যাকসিনেশন কিন্তু আমাদের তৃতীয় ওয়েভ আটকাতে সাহায্য করতে পারে। তাই আমি অনুরোধ করছি যারা ভ্যাকসিন নেননি, তারা কিন্তু যদি সম্ভব হয় ভ্যাকসিনটা তাড়াতাড়ি নিয়ে নিন। ইন্দ্রনীল, তোমার পার্টিং বক্তব্য। আমার পার্টিং বক্তব্য হচ্ছে, পার্টি করবেন না, বাড়িতে থাকুন। নাম্বার 2 হচ্ছে যে অহেতুক ভয় পাবেন না এবং ভয় দেখাবেন না। হ্যাঁ, আর যদি টিভি চ্যানেলের খবর দেখে মনে হচ্ছে সব থেকে ভয়ের কারণ, চ্যানেল চেঞ্জ করুন। আপনি চ্যানেল চেঞ্জ করলে ওদের টিআরপি পড়ে যাবে। এবং খুব বেশি সোশ্যাল মিডিয়া ঘাঁটবেন না, ঠিক করে রাখুন যে কখন আপনি দেখবেন। আর যেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি প্রেগনেন্সিতে অলরেডি ডিপ্রেশন থাকে, মন খারাপ থাকে। তো যদি এরকম কিছু হয়,
কাদের থেকে সাহায্য পাবেন আপনি ডাক্তারবাবুর সাথে বা নিজের বন্ধুদের সাথে গল্প করুন, কথা বলুন, কারণ ফোনে কথা বললে কোভিড ছড়ায় না। ধন্যবাদ ইন্দ্রনীল, ধন্যবাদ ডক্টর দাস, ধন্যবাদ ডক্টর শিলাদিত্য। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু দুটো বক্তব্য বলেই প্রোগ্রাম শেষ করব। সেটা হচ্ছিল যে পজিটিভ থাকার চেষ্টা করুন। জানি এটা কঠিন সময়, কিন্তু আমাদের একে অন্যের পাশে দাঁড়াতে হবে। বাড়িতে যদি কেউ কোভিড আইসোলেশনে থাকে, তার সঙ্গে বাড়িতে আইসোলেশন মেনটেন করেও তার সঙ্গে ফোন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগ রাখা যায়। তার মানসিক যে কোনো রকম চাপ বা বোধ না করে, সেটাকে ঠিক করা যায়। আমরা চিকিৎসকরা আপনাদের পাশেই আছি। আমাদের হেল্পলাইন নাম্বার 8929408282, আর আমাদের সঙ্গে শিলাদিত্য এবং ওর বন্ধুরা আছে। বারবার করে আমরা ফোন নাম্বারগুলো আমাদের এতে ফ্ল্যাশ করছি। বিনা দ্বিধায়, এইটা আমাদের একটা ফিলান্থ্রপিক সার্ভিস। আমার এক বন্ধু বলেছে, চাচি তুই ফিলান্থ্রপিক সার্ভিস বলিস না, মানুষ বুঝতে পারে না। সুতরাং একটা বিনামূল্যে এই পরিষেবাটা দেওয়া হচ্ছে এবং আমরা দিয়ে যাব। আশা করছি আমরা একসঙ্গে কোভিডকে জয় করব। আর মনে রাখবেন যে প্রত্যেক সোমবার, বুধবার আর শুক্রবার আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের ইউটিউবের প্ল্যাটফর্মে আমরা চিকিৎসকরা সরাসরি আপনার কাছে আসব। ভয় দেখাতে নয়, ভয় পাওয়াতে নয়, প্যানিক ছড়াতে নয়, আপনাদের সঙ্গে মুখোমুখি বসে কথা বলে আমরা আপনারা একসঙ্গে কোভিডকে আমরা জয় করতে পারি। এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লগ ইন করবেন। আবারও বলছি, সোমবার, বুধবার, শুক্রবার সন্ধ্যে 8টা থেকে 9টা আমরা আবারও আসব। সামনের বুধবার নতুন মুখ, নতুন টপিক, নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আবারও উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার। থ্যাংক ইউ।